ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে চাকরি থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা জায়গায় প্রশ্ন এসে থাকে, যেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। তো চলো আমরা আজকে এমনভাবে জানবো যেন এখান থেকে আর কখনোই আমাদের প্রশ্ন আসলে ভুল না হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানতে গেলে আমাদের এর মেইন যে সংজ্ঞাটি সেটা একটু ধারণা নিতে হবে। দেখো, আমি লিখে নিয়েছি। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হলো কোনো পরমাণুর সমযোজী বন্ধনে অংশগ্রহণ করার সময় যৌথ ইলেকট্রন জোড়াকে নিচের দিকে আকর্ষণ করার ক্ষমতা। মানে ধরো তুমি দুর্বল, এখন তুমি সবল ব্যক্তি কিন্তু তোমাকে সহজভাবেই মেরে চলে যেতে পারবে, কিন্তু তুমি সহজেই কিন্তু সবল ব্যক্তিরে মেরে চলে যেতে পারবে না। এটা যদি আমরা সুন্দরভাবে বইয়ের ভাষায় তোমাদেরকে বলতে চাই, দেখো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নিচের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা জানি যে আমাদের ইলেকট্রনের স্থিতিশীল অবস্থার দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে অক্টেট রুলস আর একটা হচ্ছে কি ডুয়েট রুলস। এটাকে যদি আমরা একটু সহজভাবে এই আকর্ষণ জিনিসটাকে তোমাদের একটু বোঝাতে চাই, ধরো আমরা হাইড্রোক্লোরিক একটা এসিড নিলাম। এখানে দেখো আমরা জানি যে হাইড্রোজেন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে এবং ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। সহজভাবেই 7টি ইলেকট্রন ত্যাগ করে কিন্তু এই অক্টেট নিয়ম অনুযায়ী অষ্টক পূরণ করা সম্ভব নয়, অনেক জটিল একটা ব্যাপার। কিন্তু যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এই ক্লোরিন, তাহলে কিন্তু সহজভাবে সে স্থিতিশীল অবস্থায় অংশগ্রহণ করতে পারবে এবং স্থিতিশীল হতে পারবে। এখন দেখো সব থেকে বড় একটা ব্যাপার, যে তড়িৎ ঋণাত্মকতা যেহেতু পড়াচ্ছি, প্রথমত দেখো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মানটা হচ্ছে, দেখো আমি সুন্দরভাবে এখানে তোমাদের সব লিখে দিয়েছি, একটু হালকা করে দেখলেই বুঝতে পারবা, 3.0 মানে 3। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 2.1 আর এখানে 3 কেন? কারণ এর এই ক্লোরিনের হাইড্রোজেনের প্রতি যে আকর্ষণ বা এর ইলেকট্রনগুলো যে আকর্ষণ করার ক্ষমতাটা বা প্রবণতাটা কিন্তু এই হাইড্রোজেন থেকে অধিক, যার কারণে এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কিন্তু বেশি। আশা করছি তোমাদের এতটুকু আমি বোঝাতে পেরেছি। মেইনলি এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মানের বৃদ্ধির কারণ। এরপরে দেখো আমরা কিছু তড়িৎ ঋণাত্মকতার মান কিছু লিখেছি আমরা এখানে, কিন্তু লিখলেও তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে, স্যার এটা আসলে কিভাবে কি মনে রাখতে পারি না বা আনুষঙ্গিক বিষয়ে সঠিকভাবে উত্তর করতে পারি না। সো এটাকে আমরা সহজ করার জন্য আমরা কিভাবে করতে পারি সেটা তোমাদের দেখাবো। তার পাশাপাশি আমরা এটাও আলোচনা করব তোমাদের এখানে যে আসলে পর্যায়বৃত্ত ধর্মের যেহেতু একটা বৈশিষ্ট্য রয়েছে, মানে এই যে তড়িৎ ঋণাত্মকতা এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম, যেটার বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা একটু আলোচনা করব। আমরা পিরিয়ডিক টেবিল যখন আসি, দেখো আমাদের বাম থেকে ডান দিকের এই অংশটুকে বলা হয় পর্যায় এবং উপর থেকে নিচে এই অংশটুকে বলা হয় কি বলতো, গ্রুপ বলা হয়। এখন পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যখন আমরা যাই, তখন পর্যায়ক্রমে দেখো আমাদের কি হতে থাকে বলতো, আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো অনেকগুলো বাড়ে এবং কিছু অংশগুলো কিন্তু কমে। আমরা জানি যে এই সর্বপ্রথম যে গ্রুপটা রয়েছে বা এই যে এই অংশটি রয়েছে এটাকে বলা হচ্ছে কি ক্ষার ধাতুর গ্রুপ, এবং এই পাশে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। যেহেতু আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে পড়ছি, সুতরাং আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো তড়িৎ ঋণাত্মকতার সাথে রিলেট করে পড়ব। আমাদের বাম থেকে যখন আমরা ডান দিকে যাচ্ছি, তখন তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ দেখো এই বাম থেকে ডানে যখন যায় তখন নিউক্লিয়ারের চার্জগুলো বাড়ে, ঠিক আছে, এবং ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ এটা কি হয় বলতো, বেশি হয়, যার কারণে এই তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানের দিকে গেলে কি হয় বলতো, বৃদ্ধি পায়। আবার সেম ভাবে দেখো উপর থেকে নিচে যখন গ্রুপ বরাবর আসি, তখন এই তড়িৎ ঋণাত্মকতার মানটা কিন্তু কি হচ্ছে বলতো, কমে যাচ্ছে। এর কারণ কি বলতো, কারণ উপর থেকে নিচের দিকে যখন আমরা আসি একটা গ্রুপের, এর পাশাপাশি আমরা দেখতে পারি যে এর আকারগুলো বৃদ্ধি পায়। যখন আকারগুলো বৃদ্ধি পায়, তার কারণে দেখো মেইনলি যে নিউক্লিয়াসটা থাকে তার থেকে ইলেকট্রনের যে আকর্ষণ শক্তিটা কি হয়ে যায় বলতো, হ্রাস পায়, কারণ দূরে দূরে সরে যায়। এই জন্য উপর থেকে নিচে যখন আসা যায় একটা গ্রুপের বা আসি আমরা, তখন নিউক্লিয়ার চার্জগুলো কি হয় বলতো, কমে যায়। সংক্ষিপ্তভাবে যদি অ্যাট এ গ্লান্স আমরা বলতে চাই, তাহলে বাম থেকে ডান দিকে পর্যায় সারণী যদি আমরা যাই, তাহলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো বৃদ্ধি পায়, এবং একই গ্রুপের উপর থেকে যদি নিচে আসা হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কি হয় বলতো, হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের এই পর্যায়বৃত্ত যে ধর্ম রয়েছে সেটা। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে মেইনলি যেখানে গুলিয়ে ফেলো যে আমাদের এই পর্যায়বৃত্ত ধর্মের পাশাপাশি যে আমাদের যে মানগুলো তড়িৎ ঋণাত্মকতার, এইটাই দেখো তড়িৎ ঋণাত্মকতার মান ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ মানধারী তড়িৎ ঋণাত্মক যে পরমাণুটি রয়েছে সেটাকে বলা হচ্ছে কি বলতো, ফ্লোরিন। এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত বলতো, 4। এরপরে আসি, দেখো আমাদের
তারপরে যে সর্বনিম্ন যে তড়িৎ ঋণাত্মকতা মৌল রয়েছে সেটাকে বলা হচ্ছে সিজিয়াম। হ্যাঁ, আবার অনেক সময় ফ্রান্সিয়ামও আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে সিজিয়ামটাই গ্রহণ করা হয়। এখন আমরা দেখো পর্যায় সারণীর যে প্রথম যে পরমাণু রয়েছে সেটার নাম হচ্ছে কি বলতো হাইড্রোজেন। যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো আমরা লিখেছি +0.5। প্রথমত তোমাদের জানতে হবে লিথিয়ামের যে তড়িৎ ঋণাত্মকতা এটার মান কত। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। এর সাথে তুমি পরবর্তীতে যেগুলো তুমি পরমাণু পাবো সবগুলোর সাথে 0.5 যোগ করবা। দেখো 0.5 যোগ করে বেরিলিয়ামের কি হয় 1.5 হয়, ব্রোনের কত হয় 2 হয়, কার্বনের কত হয় 2.5, নাইট্রোজেন 3 হয়, আর অক্সিজেন কত 3.5। এরকম ভাবে পর্যবেক্ষণ বাড়তে যায়। আর দেখো এর পরবর্তী কিছু আছে যেখান থেকে আমরা 0.3 যদি আমরা যোগ করি তাহলে আমরা কিছু মান পাই। যেমন সোডিয়ামের ক্ষেত্রে এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9, এর সাথে তুমি 0.3 যোগ করো 1.2 আসে, সেটার কার মান ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো যোগ করো 0.3, দেখো 1.5 আসে। এরকম ভাবে সালফার পর্যন্ত তোমরা যেতে পারো। পরবর্তী দেখো কিছু অংশ রয়েছে, এখানে আমরা লিখেছি স্পেসিফিক ভাবে যে অক্সিজেনের দেখো আমরা ফ্লোরিনের জন্য 4, অক্সিজেন কত 3.5, 5 করে কমছে। দেখো ক্লোরিন এবং নাইট্রোজেন কত হয় বলতো 3 পয়েন্ট পর্যন্ত বা 3। এর পরবর্তী যে অংশগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এগুলো হচ্ছে এক এক করে কমছে। মেইনলি এই যে অংশগুলো এখানে লেখা আছে এইগুলোই পরীক্ষা আসে, এর বাইরে তেমন প্রশ্ন আসে খুবই কম। ঠিক আছে, আশা করি তোমরা তড়িৎ ঋণাত্মকতার এই যে মানগুলো সহজভাবে তোমাদেরকে আমরা দেখালাম এটা একটু তোমরা জানতে পারবে বা সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। আমরা প্রথমেই দেখো তোমাদের হাইড্রোজেন আর ক্লোরিনের যে পার্থক্যটা দেখিয়েছিলাম যে এখানে কেন পার্থক্য হয় সেটা। এর পাশাপাশি তোমাদের আরো একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো আমরা ভিন্ন ধাতুর অদ্ভুত হয়ে গেল, কিন্তু যদি এরকম থাকে যে F2 এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানের ক্ষেত্রে কি নিয়ম বা কি ব্যাখ্যাটা আপনি দিবেন। যখন পরমাণুগুলো সেম থাকে তখন কিন্তু এদের মাঝখানে কি হয় বলতো, এদের মাঝখানে ইলেকট্রনগুলো সমানভাবে ভাগ হয়ে যায়, ঠিক আছে, উভয়ভাবে। তখন সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানের তেমন পরিবর্তন হয় না, কারণ সেক্ষেত্রে তখন তড়িৎ ঋণাত্মকতার মান কতই থেকে যায় 4 কিন্তু থেকে যায়। আশা করছি তোমরা তড়িৎ ঋণাত্মকতার এই যে অংশটুকু রয়েছে এটা সম্পর্কে তোমরা খুবই ভালোভাবে জানতে পেরেছো। তারপরেও যদি তোমাদের জানতে বা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।